ওকে, আমাদের আজকের টপিক এক্সেপশন হ্যান্ডেলিং। এর আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ এক্সেপশন। এক্সেপশনের সাথে আমরা আরেকটা ওয়ার্ডের সাথে পরিচিত হব, দিস ইজ এরর। ইন জাভা, exceptions and errors are events that disrupt the normal flow of a program। মানে জাভাতে এগুলা কিছু ইভেন্ট যেটা আমার প্রোগ্রামের নর্মাল ফ্লোকে ডিসরাপ্ট বা বাধাগ্রস্ত করে। দে আর রিপ্রেজেন্টেড অ্যাজ অবজেক্ট, আমরা এই বিষয়টা মাথায় রাখবো। and they are part of java.lang বা java.language প্যাকেজের অন্তর্ভুক্ত। এক্সেপশন আর এরর অলমোস্ট সিমিলার শোনালেও তাদের মধ্যে বিট ডিফারেন্স রয়েছে। Exceptions are typically caused by issues in program logic that can be handled। অর্থাৎ প্রোগ্রামের লজিক্যাল প্রবলেমের কারণে বা লজিক্যাল রিজনে যেসব ইস্যুস গুলা হয়, যেসব ডিসরাপশন গুলা হয়, সেগুলোকে আমরা এক্সেপশন বলছি এবং এগুলা হ্যান্ডেলেবল। আর সিস্টেম বা রিসোর্সের ইস্যুস এর কারণে যেসব প্রবলেম হয় সেগুলোকে আমরা বলছি এরর্স, এন্ড জেনারেলি দে আর আনরিকভারেবল অর আনহ্যান্ডেলেবল। এক্সেপশন এবং এরর নিয়ে আমরা নিচে আরেকটু আলোচনা করব। Exception are subclasses of java.lang.exception and errors are subclasses of java.lang.error। তারপর আগেই বলেছি এক্সেপশন আর হ্যান্ডেলেবল বা রিকভারেবল, এরর্স আর জেনারেলি নট হ্যান্ডেলেবল অর রিকভারেবল। তারপর প্রোগ্রামের লজিক্যাল ইস্যুর কারণে এক্সেপশন গুলো হয়ে থাকে, সিস্টেম বা রিসোর্সের ইস্যুর কারণে এরর হয়ে থাকে। নাল পয়েন্টার এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন কে আমরা এক্সেপশনের এক্সাম্পল ধরতে পারি। আউট অফ মেমোরি এরর, স্ট্যাক ওভারফ্লো এরর, এগুলোকে আমরা এররের এক্সাম্পল হিসেবে ধরতে পারি। এরর নিয়ে আমরা যদি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, লাইক আমার কাছে একটা মেথড বা ফাংশন আছে, যে সি প্লাস প্লাস ফাংশন হিসেবে ধরতে পারি, যেখানে আমরা মনে করি মেইন ফাংশন থেকে আমি যখন কল দিব এন এর মান 1 দিয়ে কলটা দিব, তাহলে এখানে এসে সে এন এর মান 1 প্রিন্ট করবে। তারপর এরপরে এখানে এসে আমি n+1 দিয়ে তাকে আবার কল দিচ্ছি। আমরা জানি আমরা যখন কলগুলো দেখি, ফাংশন কলগুলো হইতে থাকে, স্ট্যাকের মধ্যে সেই কলগুলো একটার পর একটা থাকে। যখনই একটা কল রিটার্ন করে ফেলে, দেন সেটা স্ট্যাক থেকে পপ আউট হয়ে যায়। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি, প্রথমে ওয়ান, মেইন, অবশ্যই প্রথমে মেইন, তারপর হচ্ছে প্রিন্ট ফাংশন কল হবে ভ্যালু 1 দিয়ে, তারপর প্রিন্ট ফাংশন আবার কল হবে ভ্যালু 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে। এই ফাংশনটা কখনোই শেষ হচ্ছে না, নেভার এন্ডিং ফাংশন হয়ে বসে আছে এটা। তাইলে আমার স্ট্যাকের সাইজ শুধু বড় হতে থাকবে, কোনোভাবেই কোনো এলিমেন্ট পপ হবে না, যার কারণে একটা সময় যায় মেমোরিতে লিমিটেশন তৈরি হবে এবং আমরা বলতে পারি যে প্রোগ্রাম টার্মিনেটেড হয়ে যেতে পারে, ক্রাশ করতে পারে, বা রিসোর্সের কারণে এই যে প্রবলেম ক্রিয়েট হবে, যেটা আমার প্রোগ্রামের নর্মাল ফ্লোকে ডিস্টার্ব করবে। তাই এটাকে আমরা একটা এরর বলতে পারি এবং এটা একটা স্ট্যাক ওভারফ্লো এরর জেনারেট করবে। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি। আর এক্সেপশন নিয়ে আমরা বেশ লম্বা আলোচনা করব, সো নো ওয়ারিস। আমরা যদি এক্সেপশনের টাইপ নিয়ে আলোচনা করি, মোটা দাগে আমরা বলতে পারি চেকড এক্সেপশন এবং আনচেকড এক্সেপশন বলে এই দুইটা মেইন টাইপের এক্সেপশন বা মেইন ক্যাটাগরি আমরা বলতে পারি। সো এই বিষয়গুলো আমরা যখন কোড করে দেখাবো তখন আরো ভালো মতো বোঝা যাবে, আপাতত বলি। চেকড এক্সেপশন যেটা কম্পাইল টাইমে চেক হয়, আর আনচেকড এক্সেপশন যেটা কম্পাইল টাইমে চেকড হয় না, বা বলা যায় যে রান টাইমে অ্যাকচুয়ালি চেক হয়। তারপর যেহেতু চেকড এক্সেপশন কম্পাইল টাইমে চেক হয়, সে আমাকে ফোর্স করবে বা কোড বা প্রোগ্রাম আমাদেরকে ফোর্স করবে যে এটা যাতে আমরা হ্যান্ডেল করি বা এটাকে ট্রাই ক্যাচের মধ্যে রাখি। আরেকটা ওয়ে আছে যে থ্রোস ইউজ করে এটাকে হ্যান্ডেল করে রাখা, বাট অ্যাকচুয়ালি থ্রোস এক্সেপশন হ্যান্ডেল করতে পারে না, বা কি হয় না হয় সেটা আমরা পরে বলবো। বাট ট্রাই ক্যাচ ইউজ করে বা এক্সেপশন হ্যান্ডেলিং মেকানিজম ইউজ করে এগুলাকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে ফোর্স করবে। হোয়াট এভার এক্সেপশন হ্যাপেন্স অর নট হ্যাপেন্স, এক্সেপশন হোক বা না হোক, জ্যাক এক্সেপশন গুলোর ক্ষেত্রে আমাদেরকে ফোর্স করা হবে যে এগুলো যাতে আমরা হ্যান্ডেল করি।
এক্সেপশন না হইলেও হ্যান্ডেল করতে হবে। তারপর আহ, এই চেক এক্সেপশন গুলা সাব ক্লাসেস অফ এক্সেপশন ক্লাস। ওকে, রান টাইম এক্সেপশনের সাব ক্লাস না, বা রান টাইম এক্সেপশনের সাথে ডিরেক্টলি রিলেটেড না, সাব ক্লাস হিসাবে প্যারালাল রিলেশন আছে, যে দুজনেই আসলে এক্সেপশন ক্লাসের সাব ক্লাস। ওকে, কারণ চেকড এক্সেপশন সেটাকে আমরা বলতেছি কম্পাইল টাইম এক্সেপশন, আর রান টাইম এক্সেপশন হচ্ছে আনচেকড এক্সেপশন। তাইলে তো সেটা সাব ক্লাস অফ রান টাইম এক্সেপশন হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে, তারপর আমরা যদি কিছু এক্সাম্পল দিই, আইও এক্সেপশন একটা চেকড এক্সেপশন। আমরা যখন ফাইল রিড বা রাইট করি এবং সেখানে যখন ফেল হয় সেই রিড বা রাইট, তখন আইও এক্সেপশন হয়ে থাকে। ফাইল নট ফাউন্ড এক্সেপশন, যখন ফাইল পাথ রং বা ফাইলটা মিসিং হয় তখন এটা হয়। এসকিউএল এক্সেপশন, ডাটাবেস অ্যাক্সেস করার সময় যদি কোনো ধরনের ইস্যু হয়। ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, অর্থাৎ ক্লাসটা পাওয়া না গেলে। তারপর ইন্টারাপ্টেড এক্সেপশন, যখন আমরা থ্রেড চালাই, আমাদের প্রোগ্রামে সবসময় থ্রেড চলে, যেটা মেইন থ্রেড, সেটা আমরা নতুন নতুন থ্রেড ক্রিয়েট করতে পারবো, যেটা আমরা পরবর্তীতে যখন থ্রেড নিয়ে আলোচনা করব তখন বলবো। যখন মানে থ্রেড ইজ ইন্টারাপ্টেড, তখন আমরা বলতে পারি এখানে ইন্টারাপ্টেড এক্সেপশন টেকেন প্লেস। ওকে, তো আগে যেটা বলেছিলাম যে ফাইল এক্সিস্ট করুক বা না করুক, এক্সেপশন হোক বা না হোক, যেহেতু ফাইল নট ফাউন্ড এক্সেপশনটা একটা চেকড এক্সেপশন, তাই ফাইল থাকলেও না থাকলেও সেটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে, আই মিন ট্রাই কেচের মধ্যে রাখতে হবে, থ্রু কিওয়ার্ড ইউজ করে সেকেন্ডারি কারো মাধ্যমে হ্যান্ডেল করার ব্যবস্থা করতে হবে। এবার আসে আনচেকড এক্সেপশন, নট চেকড, কম্পাইল টাইম, চেকড, অ্যাকচুয়ালি রান টাইম। সাবক্লাস অফ রান টাইম এক্সেপশন, অর্থাৎ আনচেকড এক্সেপশনকে আমরা আসলে রান টাইম এক্সেপশনই বলতে পারি। তারপর ইউজারে কজ বাই প্রোগ্রামিং লজিক এরর্স। আমি যদি একটু রিপিট করি, অর্থাৎ আনচেকড এক্সেপশন বা রান টাইম এক্সেপশন গুলা আমরা হ্যান্ডেল করি বা না করি, কোড কম্পাইল হয়ে যাবে, রান করতে যাইয়া যদি ইস্যু হয় সে তখন এক্সেপশন থ্রো করবে, আর আমরা যদি হ্যান্ডেল করি তাহলে আমরা এক্সেপশন থেকে পার পেয়ে যাব। ওকে, আনচেকড বা রান টাইম এক্সেপশনের যদি এক্সাম্পল দিই, নাল পয়েন্টার এক্সেপশন, ইউজিং নাল অ্যাজ অ্যান অবজেক্ট। তো নাল পয়েন্টার এক্সেপশনের আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি, লাইক আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, সেই স্ট্রিং এ রাখলাম লাইক স্ট্রিং এস ইকুয়াল টু নাল। তারপর আমরা প্রিন্ট করার চেষ্টা করলাম সেই এস ডট লেন, কিন্তু এস তো একটা নাল, তো নালের কোনোভাবেই কি লেন্থ প্রিন্ট করা পসিবল না। এই বিষয়টা বোঝার জন্য আমি যদি একটু বড় করে এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করি, লাইক একটা স্ট্রিং নাম দিলাম এস, আমরা যদি স্ট্রিংটা এভাবেও রাখি তাহলেও আমরা বলতে পারি এই স্ট্রিং এর লেন্থ বের করা পসিবল। কিভাবে? এই স্ট্রিং এর লেন্থ দেখাবে 0। অ্যাকচুয়ালি আমরা যখন একটা স্ট্রিং এর ভিতরে এ বি সি রাখি, এর মিনিং হচ্ছে স্ট্রিংটার শেষে একটা নাল ক্যারেক্টার আছে, আর আমরা যখন এস ডট লেন্থ প্রিন্ট করার চেষ্টা করব তখন এই যেটা করে, শুরু থেকে সে ইটারেট করা শুরু করে, সে দেখে নাল ক্যারেক্টারটা পাওয়ার আগ পর্যন্ত তার কতবার ইটারেশন করা লাগছে। একবার ইটারেশন, দুইবার ইটারেশন, তিনবার ইটারেশন এবং চারবার ইটারেশন। তো নাল ক্যারেক্টারটা পেয়ে যাওয়ার আগ পর্যন্ত কতবার কতবার ইটারেশন করা লাগছে? 3বার, তাই স্ট্রিং এর লেন্থ 3। যখন এখানে কোনো এলিমেন্ট থাকবে না, নাল ক্যারেক্টার পাওয়ার আগ পর্যন্ত তার কতবার ইটারেশন করা লাগছে? একবারও না, শুরুতেই নাল ক্যারেক্টার পেয়ে গেছে, তো লেন্থ হবে 0। কিন্তু আমি যদি এখানেই এভাবে নাল বসাই দিই, নাল ক্যারেক্টার আর নাল কিন্তু সেম না, নাল ক্যারেক্টার ইটসেলফ এ ক্যারেক্টার। এটা একটা নাল ক্যারেক্টার, নাল ক্যারেক্টার আর নাল কোনোভাবেই সেম না, আই রিপিট। তো এখন নাল মানে অ্যাকচুয়ালি নাথিং। ওকে, এখন যখন আমি এক্সডেট লং লেন্থ বের করার চেষ্টা করব, এখানে নাল পয়েন্টার এক্সেপশন হবে, যে তার তো এটাকে হ্যান্ডেল করতে হইলে বা এটার লেন্থ বের করতে হইলে নাল ক্যারেক্টারটা লাগবে, কিন্তু এখানে তো নাল ক্যারেক্টার নাই, সে অ্যাকচুয়ালি কোনো কুল খুঁজে পাবে না, যে দিক খুঁজে পাবে না, যার কারণে নাল পয়েন্টার এক্সেপশন হবে। ওকে, এরিথমেটিক এক্সেপশন, যে আমরা সামথিং ডিভাইড বাই 0 করলে যে এক্সেপশনটা হয় সেটাকে আমরা এরিথমেটিক এক্সেপশন বলতে পারি। তারপর এরা ইন্ডেক্স আউট অফ বাউন্ড, লাইক আমি এটা এরে ডিক্লেয়ার করছি যেটাতে এলিমেন্ট আছে 5টা, বাট আমি অ্যাক্সেস করার ট্রাই করছি যে 10 নাম্বার বা 9 নাম্বার ইন্ডেক্স, তখন এরা ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হবে। কাস্ট
ক্লাস কাস্ট এক্সেপশন, রং টাইপ কাস্টিং। আমরা যখন দেখিয়েছিলাম যে আপকাস্টিং ডাউনকাস্টিং করতেছিলাম, অবজেক্ট ক্রিয়েট করেছিলাম চাইল্ড ক্লাসের, রেফারেন্স ক্রিয়েট করেছিলাম প্যারেন্ট ক্লাসের, সেই প্যারেন্ট ক্লাসকে আবার ডাউনকাস্ট করে আমরা চাইল্ড ক্লাসে নিয়ে আসতে পারছিলাম। বাট অবজেক্টও প্যারেন্ট ক্লাসের, রেফারেন্সও প্যারেন্ট ক্লাসের, দেন আমরা যখন ডাউনকাস্ট করতে চাইছিলাম, যে চাইল্ড ক্লাসে ফেরত আসতে চাইছিলাম, সেটা আমরা পারি নাই। তখন আমাদেরকে কিন্তু ক্লাস কাস্ট এক্সেপশন দেখিয়েছিল। এছাড়া আমরা যে বিভিন্ন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস টাইপে নিতে গেলে যেটা ইনকম্পেটিবল, তখন এই ধরনের ক্লাস কাস্ট এক্সেপশন থ্রো করবে। ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন, অর্থাৎ যেখানে আমরা যে ধরনের আর্গুমেন্ট পাস করতে পারার কথা না, লাইক আমার কোন একটা ফাংশনের মধ্যে আমরা রিসিভ করতেছি এক টাইপের, বাট পাঠাচ্ছি আর এক রকম। সো আমরা বলতে পারি যে ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন। ওকে, তো আমরা যদি এই ট্রিটা একটু খেয়াল করি, আমরা একটা বিশাল আইডিয়া পাবো। ভেরি ফার্স্ট আমি নিচের থেকে যাব, যে বটম টু টপ, আমরা আনচেকড এক্সেপশনের সাথে পরিচিত হয়েছি, যেটা কম্পাইল টাইমে চেক করতে হয় না, রান টাইমে চেকড হয়, যেটা আমাকে এক্সপ্লিসিটলি হ্যান্ডেল করতে হয় না। চেকড এক্সেপশন যেটা কম্পাইল টাইম এক্সেপশন, যেটাকে কম্পাইল টাইম আমরা চেক করি। রান টাইম এক্সেপশনের কোনো সাব আনচেকড এক্সেপশন এভাবে আমরা ধরতে পারি, বা রান টাইম এক্সেপশনকে আনচেকড এক্সেপশন বলা হয় সেভাবে আমরা ধরতে পারি। ঠিক আছে, অর্থাৎ রান টাইম এক্সেপশনের সাব হিসেবে আমরা ধরতে পারি, এই যে আমরা বললাম নাল পয়েন্টার এক্সেপশন, তারপর এরিথমেটিক এক্সেপশন, এরা হচ্ছে রান টাইম এক্সেপশনের সাব ক্লাস। তারপর কম্পাইল টাইম এক্সেপশন আমরা দেখেছিলাম, কম্পাইল টাইম এক্সেপশনের মধ্যে আমার ফাইল নট ফাউন্ড এক্সেপশন, আইও এক্সেপশন এগুলো ছিল। তো আমরা বলতে পারি যে সেগুলাকে আমরা কম্পাইল টাইম এক্সেপশন বা চেক এক্সেপশন বলতেছিলাম। ওকে, তো রান টাইম এক্সেপশন এবং কম্পাইল টাইম এক্সেপশন দুইটাই এক্সেপশন ক্লাসের সাব ক্লাস, বা আমরা উল্টাভাবে বললে রান টাইম কম্পাইল টাইম এই দুইজন, এই দুইজন বলতে আসলে এই যে চেক এক্সেপশন বলে আমরা যেগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি, আনচেক এক্সেপশন বলে যেগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি, এদের সুপার ক্লাস হচ্ছে আমার এক্সেপশন। ওকে, তারপর এক্সেপশনের সুপার ক্লাস হচ্ছে থ্রুয়েবল ইটসেলফ, একটা থ্রুয়েবল ইটসেলফ একটা ক্লাস, তার আরেকটা সাব ক্লাস হচ্ছে এরর। ওকে, থ্রুয়েবল, তো থ্রুয়েবল অনেকটা আনচেকড মতোই, অর্থাৎ থ্রুয়েবলকে আমরা কম্পাইল টাইমে হ্যান্ডেল করি না, এই কারণে এটাকে আমরা আনচেক বলতে পারি। আর থ্রুয়েবল এবং এটা সবকিছু আমরা জানি, ফাইনালি দিন শেষে আমাদের অলমোস্ট সবকিছু অবজেক্ট ক্লাসের অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো থ্রুয়েবল নিয়ে যদি আমরা একটু বলি, থ্রুয়েবল দেখতে মনে হচ্ছে এটা একটা ইন্টারফেস, বাট এটা ইন্টারফেস না, এটা একটা ক্লাসই। ওকে, তবে এই থ্রুয়েবল ক্লাস যেটা করে, এই থ্রুয়েবল ক্লাস সিরিয়ালাইজেবল, বা আমরা যদি বলি যে একটা ইন্টারফেস আছে যেটার নাম হচ্ছে সিরিয়ালাইজেবল, সেটাকে সে ইমপ্লিমেন্ট করে, আর অবজেক্ট যে ক্লাস আছে সেই ক্লাসটাকে এক্সটেন্ড করে। তাইলে আমরা বলতে পারি যে থ্রুয়েবল এক্সটেন্ড অবজেক্ট ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল ইন্টারফেস। ওকে, তো এই হচ্ছে বিষয়, আমরা এই হায়ারার্কিটা মাথায় রাখবো, যেটা পরবর্তীতে কাজে লাগবে। এবার এই বিষয়টা নিয়ে আমরা যদি একটু কথা বলি, জাভা ডট ল্যাং ডট অবজেক্ট, তার সাব হচ্ছে জাভা ডট ল্যাং ডট থ্রুয়েবল, যেটা আমরা এই ছবি থেকেও মোটামুটি বুঝতে পারছি। তারপর থ্রুয়েবলের সাব শুধু এটা না, থ্রুয়েবলের সাব হচ্ছে এররও আছে, বাট আমি একটা সাইট নিয়ে কথা বলতেছি, যেহেতু আমরা এক্সেপশন নিয়ে বেশি কথা বলবো। তো জাভা ডট ল্যাং ডট এক্সেপশন, ওকে, তার সাব ক্লাস হচ্ছে সে এক্সেপশনের সাব ক্লাস, আমার অনেকগুলাই আছে, তার অনেকগুলো সাব ক্লাস আছে, বাট জাভা ডট আইও এক্সেপশন এটা, অর্থাৎ আমরা চেক এক্সেপশনে চলে আসছি বলা যায়। সো জাভা ডট আইও ডট, এখানে ল্যাং থেকে কিন্তু এখন আইও হয়ে গেছে, এটা এক্সেপশনের সাব ক্লাস, এবং তার সাব ক্লাস বলতে পারি আমরা জাভা ডট আইও ডট ফাইল নট ফাউন্ড এক্সেপশন। সেম ভাবে আমরা যদি এই সাইট নিয়ে কথা বলতাম,
তাইলে বিষয়টা হইতো যে থ্রুয়েবল, ল্যান্ড এক্সেপশন, তারপর সেখানে চলে আসতো হচ্ছে আমার এক্সেপশনের সাব হিসেবে যে আমরা তো কম্পাইল টাইম মানে তো চেক, এটা নিয়ে কথা বলেছি। এখন আমরা যদি রান টাইম গুলো নিয়ে কথা বলি, তাইলে ল্যান্ড এক্সেপশন, তারপর এখানে আসতো রান টাইম এক্সেপশন, তারপর তার সাব হিসেবে আসতো নাল পয়েন্টার এক্সেপশন। তার সাব হিসাবে কিন্তু কোনোভাবেই এরিথমেটিক এক্সেপশন আসতো না। রান টাইমের সাব এরিথমেটিক এক্সেপশন, রান টাইমেরই সাব আমরা বলতে পারি যে নাল পয়েন্টার এক্সেপশন, না তারপর এরা ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এরা সবাই হচ্ছে রান টাইমেরই সাব। ওকে, আচ্ছা, এতক্ষণ ধরে আমরা এক্সেপশন নিয়ে কথা বলেছি। এখন আমরা কথা বলবো এক্সেপশন হ্যান্ডেলিং মেকানিজম। এখন হোয়াট ইজ এক্সেপশন হ্যান্ডেলিং মেকানিজম? আমরা বলেছি এক্সেপশন মানে কোডের নর্মাল ফ্লো বাধাগ্রস্ত হওয়া। তাইলে এক্সেপশন হ্যান্ডেলিং মেকানিজম ইউজ করার মিনিং হচ্ছে কোডের নর্মাল ফ্লো বজায় রাখা। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ এক্সেপশন হ্যান্ডেলিং মেকানিজম, আমরা বলতে পারি যে কিপ বা কিপিং দ্য নর্মাল ফ্লো অফ প্রোগ্রাম। ওকে, তো এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ট্রাই ক্যাচ ইউজ করা। মোটা দাগে এটাই, বাট আরো একটু ডিফারেন্ট ওয়ে আছে এটাকে ইউজ করার। বাট মেনলি ট্রাই ক্যাচ ইউজ করে আমরা এক্সেপশন হ্যান্ডেল করি। ওকে, ট্রাই ক্যাচ একটা ব্লক, অর্থাৎ ট্রাই ক্যাচ একসাথেই। ট্রাই ইউজ করলে ক্যাচ ইউজ করতে হবে, শুধু ট্রাই ইউজ করা পসিবল না। তো আমরা যদি ট্রাই ক্যাচের স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলি, আমরা ট্রাই ইউজ করব, দেন প্রবাবল কোড যেটা এক্সেপশন থ্রো করতে পারে সেটাকে ট্রাই এর মধ্যে রাখবো। দেন তার বাইরে এসে আমরা, অর্থাৎ যেখান থেকে ট্রাই শেষ তার বাইরে এসে ক্যাচ ইউজ করব। দেন ক্যাচের ভিতরে এক্সেপশন টাইপ ক্লাস, যে ধরনের এক্সেপশন হবে সেই টাইপের ক্লাসটা রাখবো। তারপর যে এক্সেপশনটা সে থ্রো করবে সেটাকে রিসিভ করার জন্য আমরা এখানে একটা অবজেক্ট রাখবো। এই অবজেক্টটা ও হইতে পারে, ও বি জে হইতে পারে, বাট কনভেনশন হচ্ছে এক্সেপশনের ই ইউজ করে। দেন এখানে আমরা মেসেজ প্রিন্ট করতে পারি, বা ই নামক যে অবজেক্টটা, এটা অ্যাকচুয়ালি একটা রেফারেন্স ভেরিয়েবল যেটা আমার এক্সেপশন যে অবজেক্টটা থ্রো করবে সেটাকে রিসিভ করতেছে। সেই ই এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মেথডকে অ্যাক্সেস করতে পারি, অথবা আমরা নিজেদের মতো করে কোনো লাইন বা যে কোনো কিছু প্রিন্ট করা বা অন্যান্য কাজ করা করতে পারি। ওকে, সো আমার মনে হয় আমি আসলে এই বিষয়গুলো এখানে আর না দেখাই, এখানে আর না দেখাই, আমরা করে চলে যাই। ওকে, সো আমি যদি আমার ফাইলের স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলি, OPSM25। ওকে, এটা হচ্ছে আমার একটা প্রজেক্ট, তার আন্ডারে আছে এই যে সোর্স প্যাকেজ। সেই সোর্স প্যাকেজের আন্ডারে বা সোর্সের আন্ডারে আমার এক্সেপশন বলে একটা প্যাকেজ আছে। অ্যাকচুয়ালি প্যাকেজ বলতে ফোল্ডার। তার মধ্যে আমার বেশ কয়েকটা ফাইল আছে। আমাদের এই ফাইলগুলাই ওপেন করার কথা ছিল। নিউতে ক্লিক করে জাভা ক্লাস, দেন এক্সেপশন বেসিক, মডারেট এক্সেপশন, এই টাইপের করে আমরা এগুলো ক্রিয়েট করেছি। আমরা যদি ফাইলের পাথটা একটু দেখি, যেটা পরবর্তীতে আমাদেরকে হেল্প করবে। ওকে, আমি আর নতুন করে ফাইল ওপেন করতেছি না। আমি বেসিক এক্সেপশন নামে আমার যে ফাইলটা ওপেন করা আছে সেটাতে এন্ট্রি নিলাম। তো আমার প্যাকেজের নাম প্যাকেজ এক্সেপশন, আর এটা একটা পাবলিক ক্লাস, নাম দিয়েছি বেসিক এক্সেপশন। সো আমি এখানে একটা লাইন প্রিন্ট করার চেষ্টা করব। এর আগে আমি যদি একটা মেইন মেথড লিখি, এর ভিতরে আমরা লিখলাম হ্যালো। ওকে, আমি কোডটা একটু রান করি।
হ্যালো প্রিন্ট হয়েছে। এবার আমি এটাকে এটাকে কেটেই দিই, এখানে লেখার চেষ্টা করি। এটা এখানে লেখা যাচ্ছে না। এবার আমি যদি ট্রাই এর মধ্যে তাকে রাখার চেষ্টা করি, তাহলেও সেটা করা যাচ্ছে না। অর্থাৎ আমি ট্রাই ক্যাচ সব জায়গায় ইউজ করতে পারবো না। উই ক্যান ইউজ ট্রাই ক্যাচ, যদি একটু লিখি, উই ক্যান ট্রাই ক্যাচ ইনসাইট নাম্বার 1 হচ্ছে আমার মেথড স্কোপে। ইনসাইট মেথড, মেথড বলে যে কোনো মেথড, সেটা মেইন মেথড হইতে পারে। তারপর 2 নাম্বার হচ্ছে আমরা বলতে পারি, আমরা লিখতে পারবো এটাকে কনস্ট্রাক্টরের ভিতরে, কনস্ট্রাক্টর। তারপর আমরা লিখতে পারবো তাকে ব্লক স্পেসে। অর্থাৎ আমাদের যে বিভিন্ন ধরনের ব্লক আছে, ইনস্ট্যান্স ব্লক কিংবা স্ট্যাটিক ব্লক, যে কোনো ধরনের ব্লকের মধ্যে। তো আমি এটা মুছে দিচ্ছি। তাইলে যেহেতু আমার একটা মেথড বা কনস্ট্রাক্টর লাগবে, আমি মেথড হিসেবে মেইন মেথডই আপাতত সিলেক্ট করতেছি। মেইন মেথডের ভিতর আমরা ট্রাই ক্যাচ নিয়ে কথা বলবো। ওকে, সো আমি লিখতে থাকি। ভেরি ফার্স্ট আমি কি করেছিলাম, একটা হ্যালো লিখেছিলাম, হ্যালো। ওকে, এই হ্যালোটা প্রিন্ট হইতে কোনো সমস্যা নেই। এবার আমি এখানে একটা এক্সেপশন ক্রিয়েট করব। আমরা জানি 7/0 এটা আসলে হবে না। ডিভাইড বাই 0 এরর বা এক্সেপশন সে থ্রো করবে। এখন আমরা যদি কোডটা একটু রান করি, আমরা দেখি কি হচ্ছে। যে একটা এক্সেপশন থ্রো করলো, এক্সেপশনটা আমরা হ্যান্ডেল করি নাই। তাই যেটা হইলো, কোড যেহেতু লাইন বাই লাইন এক্সিকিউট করে, প্রথমে আমার মেইন মেথডে আসবে। মেইন মেথডে আসার পরে সে এই লাইনটা এক্সিকিউট করবে। তারপর যখন এই লাইনে আসবে, সে দেখবে ইটস নট এক্সিকিউটেবল। দেন এটা আমরা যেহেতু হ্যান্ডেলও করি নাই, সে এক্সেপশন থ্রো করে দিয়েছে। যে স্ট্যাট মেইন এর মধ্যে জাভা ডট ল্যাং ডট এরিথমেটিক এক্সেপশন, যেটা হচ্ছে ডিভাইড বাই 0 এক্সেপশন। ঠিক আছে, এক্সেপশনের টাইপটা হচ্ছে এরিথমেটিক এক্সেপশন, আর অ্যাকচুয়াল এক্সেপশনটা বা কস্টটা হচ্ছে ডিভাইড বাই 0। সো কোথায় হয়েছে সেগুলা সে থ্রু। এবার আমি এখানে আরেকটা লাইন প্রিন্ট করার চেষ্টা করি, দিব hello 2। আমি যদি কোডটা রান করি, তাহলে আমরা দেখবো শুধু হ্যালোই প্রিন্ট হয়েছে, এক্সেপশন হয়েছে, এরপরে হ্যালো 2 আর প্রিন্ট হয়নি। তাহলে আমরা সোফার যে লাইনগুলো পড়েছি এগুলোর সাথে যদি একটু ম্যাচ করার চেষ্টা করি, আমরা বলেছি কোডের নর্মাল ফ্লো যদি বজায় থাকতো তাহলে কি হইতো, প্রথমে এ লাইন, তারপরে এ লাইন, তারপরে এ লাইন। আর কোনো কারণে এই লাইনে যদি ইস্যু হয়, সে যদি কোনো কিছু প্রিন্ট করতে না পারে, তারপরও তো এই লাইনে আসতে পারলে আমরা বলতাম যে কোডের নর্মাল ফ্লো বজায় ছিল। যার প্রবলেম হওয়ার হয়েছে, কিন্তু কোডের নর্মাল ফ্লো বজায় ছিল, হ্যালো 2 তে আসছে। কিন্তু এখানে এক্সেপশন হওয়ার কারণে যেটা হয়েছে, কোডের নর্মাল ফ্লো বজায় নাই, অর্থাৎ আমার হ্যালো 2 তে আসতে পারে না। তার মানে এটা এক্সেপশন, কোডের নর্মাল ফ্লো ডিসরাপ্টেড। এখন আমরা যদি এটাকে হ্যান্ডেল করি, তাইলে কোডের নর্মাল ফ্লো বজায় থাকবে। হ্যান্ডেল করার মেকানিজম হিসেবে আমরা দেখেছিলাম ট্রাই ইউজ করা। তো ট্রাই ইউজ করলাম। এই যে ট্রাই এর মধ্যে আমার প্রবলেমেটিক কোডকে বা প্রবাবল প্রবলেম সম্পন্ন কোড আমরা রাখলাম। আমরা জানি ট্রাই লেখার পরে আমাকে ক্যাচ লিখতে হয়। সেই ক্যাচ আমরা এখানেও লিখতে পারি, এখানে নিচে এসেও লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আমরা এখানেই রাখি। তারপর এরপরে আমাকে এই যে এই ইস্যুটা হইলো, এটা একটা এরিথমেটিক এক্সেপশন, এরিথমেটিক এক্সেপশন। ওকে, তারপর আমরা যেটা বলেছিলাম, এখানে আমরা ই ও বি বা অন্য নাম যে কোনো কিছু দিতে পারি। Okay, তারপর আমরা এখানে চাইলে নিজেদের মতো করে যে কোনো কিছু প্রিন্ট করতে পারি, যে লাইক এক্সেপশন হ্যান্ডেলড, এভাবে
প্রিন্ট করতে পারি। আমরা একটু দেখি কি হচ্ছে আসলে। হ্যালো প্রিন্ট হয়েছে, এখানে প্রথম লাইন এক্সেপশন হ্যান্ডেল এটা প্রিন্ট হয়েছে। সো আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে। ওর যখন এক্সিকিউশন শুরু হয়েছে, হ্যালোটা প্রিন্ট হয়েছে, তার কোনো ইস্যু হয়নি। তারপর যখন সেই 20 নাম্বার লাইনে এসেছে, সে একটা ইস্যু ফেস করেছে, যার কারণে এটাকে আমরা তুলনা করতে পারি যে তার একটা ইনজুরি হয়েছে। ওকে, তো এই ইনজুরি হইলে সে এটার একটা রেমেডি খোঁজার চেষ্টা করবে। তাই সে পরবর্তী লাইনগুলোর দিকে আর তার তাকানোর সুযোগ নাই। আর তার রেমেডিটা আছে এই ক্যাচের মধ্যে। তাই এখান থেকে সে জাম্প করে তার রেমেডি ক্যাচের কাছে চলে আসবে। ওকে, এই হচ্ছে বিষয়। সো এই কারণে এই এক্সেপশনটা হওয়ার কারণে হ্যালো টুতে আর আসতে পারে না, চলে আসছে এখানে। আর আমার এক্সেপশনটা যেহেতু এরিথমেটিক এক্সেপশন, তাই আমরা নাইসলি হ্যান্ডেল করতে পেরেছি, এখানে এসে সেটা প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যদি এখানে এরিথমেটিক এক্সেপশন না লিখে আমি যদি লিখতাম নাল পয়েন্টার এক্সেপশন, তাহলে সে এটা বুঝতে পারতো না, রান টাইমে বুঝতে পারতো না। কারণ এখানে ইস্যু হয়েছে, এই ইস্যুটা কম্পাইল টাইমে সে ধরতে পারতেছে না। তাই এরিথমেটিক এক্সেপশনকে আমরা বলতেছি রান টাইম এক্সেপশন। সে যখন এটা রান করবে তখন ধরতে পারে, ধরতে পারার পর সে রেমেডি খুঁজতে এখানে আসবে। বাট এই রেমেডিটা তার জন্য না। অর্থাৎ বিষয়টা আমরা যদি এভাবে চিন্তা করি, একজন মানুষ, সে ইনজিউর্ড হয়েছে, সে দেখতেছে তার সামনে একটা হসপিটাল, সে পরে লাইন এক্সিকিউশন না করে জাম করে হসপিটালে চলে আসলো। বাট গিয়ে দেখে কি, এটা আসলে মানুষের চিকিৎসা হসপিটাল না, এটা একটা ভেটেনারি হসপিটাল, যে পশু পাখির চিকিৎসা দেওয়া হয় এখানে। তো এটা তার কোনো কাজে আসবে না। আমরা দেখি যে এক্সেপশন হ্যান্ডেল করার পরও এক্সেপশনটা থেকে যাবে। এই যে এক্সেপশন হ্যান্ডেল করেছি, কিন্তু সে এক্সেপশন আমার কোনো কাজে দেয় না। ওকে, তাইলে আমরা এখানে আবারও এরিথমেটিক এক্সেপশনেই চলে যাব। এভাবে আমরা চাইলে এখানে আমাদের নিজেদের মেসেজ প্রিন্ট না করে এই যে ই নামক রেফারেন্স ভেরিয়েবলটা আছে তাকে ইউজ করতে পারি। তাকে ইউজ করে তার অনেকগুলা বিল্ট ইন মেথড আছে, আমরা সেগুলোকে ই ডট গেট মেসেজ, এই মেথডটার হেল্প নিতে পারি। সো আমরা যদি একটু রান করি, হ্যালো এই লাইনটা, তারপর এখানে এক্সেপশন হইলো, তাই পরের লাইনে আসতে পারলো না। এখানে এসে সে ই ডট গেট মেসেজ মানে কোন এক্সেপশনটা হয়েছে বা কি প্রবলেমটা হয়েছে সেটা প্রিন্ট করে দিয়েছে, ডিভাইড বাই জিরো। ওকে, আমরা আরো একটা বিল্ট ইন মেথড ইউজ করতে পারি চাইলে, ই ডট প্রিন্ট স্টেক ট্রেস। এটা যেটা করে আমাকে স্টেক ট্রেস করতে হেল্প করে, যে আমার এক্সেপশনটা কোথায় হয়েছে, কোন টাইপের এক্সেপশন হয়েছে সেটা দেখানোর জন্য। জি। এখানে রেড কালার হয়েছে মানে অ্যাকচুয়ালি এক্সেপশন হয়নি, এক্সেপশন হয়নি বলেই বিল্ড সাকসেসফুল লেখা উঠেছে। ঠিক আছে। সো হ্যালো ডিভাইড বাই জিরো, এই যে হ্যালোটাও এটার কারণে, তারপর ডিভাইড বাই জিরো গেট মেসেজের কারণে, প্রিন্ট স্ট্যাক ট্রেসের কারণে যেটা প্রিন্ট হয়েছে সেটা হচ্ছে জাভা ডট ল্যাং ডট এরিথমেটিক এক্সেপশন ডিভাইড বাই জিরো। তারপর এক্সেপশনটা হয়েছে 20 নাম্বার লাইনে, এই যে 20 নাম্বার লাইন, এই যে এটা। ওকে, সো এভাবে প্রিন্ট স্ট্যাক ট্রেস এর মাধ্যমে আমরা এটাকে ট্রেস করতে পারি যে এক্সেপশনটা কোথায় হয়েছে। সো পরীক্ষায় যদি বা কখনো কোথাও যদি এরকম আসে, আউটপুট দিয়ে দেওয়া হয়েছে, আমাকে ইনপুট লিখতে বলা হচ্ছে, আই মিন কোড লিখতে বলা হচ্ছে, আমাকে সেটা পারবো কিনা। এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। লাইক আমি যদি এই আউটপুটটা দেখি, তাহলে আমি বুঝবো হচ্ছে কোনো একটা জায়গায় হ্যালোটা আছে, হ্যালোটা ইজিলি প্রিন্ট হবে, মানে হ্যালোটা ট্রাই এর এক্সেপশনের আগেই থাকতে হবে যাতে এটা প্রিন্ট হয়, নাহলে হ্যালোটা প্রিন্ট হইতো না। ওকে, তারপর আমরা ডিভাইড বাই জিরো প্রবলেম পাচ্ছি। এর মিনিং হচ্ছে আমার ডিভাইড বাই জিরো ইস্যু হবে। এখন বলা যাইতে পারে এটা কি 7/0 নাকি অন্য কিছু, সেটা তো আমি বুঝবো না এখান থেকে। তাই সেটা যে কোনো কিছু হইতে পারে, সামথিং ডিভাইড বাই জিরো হইলেই হইলো, সেরকম কিছু একটা রাখতে হবে, নাহলে ডিভাইড বাই জিরো ইস্যুটা হবে না। তারপর এরপরে পরে কয়টা লাইন থাকবে সেটা কিন্তু এই আউটপুট দেখে বোঝা পসিবল না। সো পরের লাইনগুলো আসলে ম্যাটার করতেছে না, পরের লাইন রাখতেও পারি নাও রাখতে পারি, কিন্তু ডিভাইড বাই জিরো এক্সেপশনটা রাখতে হবে। ওকে, তারপর বুঝাই যাইতেছে এই যে এই বিষয়টা কিন্তু ক্যাচের মধ্যেই থাকার কথা, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে এটা প্রিন্ট স্ট্রাকচারেরই একটা আউটপুট। সো ক্যাচ, তার মানে আমরা ক্যাচের ভিতরে অ্যাটলিস্ট একটা ক্যাচ রাখবো যেখানে প্রিন্ট স্ট্রাকচারটা থাকবে।
আরেকটা মজার বিষয় হচ্ছে, সেখান থেকে দেখে আমরা বুঝতে পারতেছি এক্সেপশনটা হয়েছে 20 নাম্বারে। আর যেহেতু এক্সেপশনটা ডিভাইড বাই জিরো, তার মানে আমার ডিভাইড বাই জিরোর যে লাইনটা সেটা অ্যাকচুয়ালি 20 নাম্বারে রাখতে হবে। এর আগে যে কোনো একটা লাইনে হ্যালো রাখা, আর পরে যে কোনো কিছু রাখা, আর 20 নাম্বার লাইনে ডিভাইড বাই জিরোর প্রবলেমটা রাখতে হবে। ওকে, সো খুবই ইন্টারেস্টিং। এটার ডিফারেন্ট আনসার পসিবল, বাট কিছু কোর জিনিস অবশ্যই অবশ্যই সবার সেম হইতে হবে, লাইক 20 নাম্বার লাইনে অ্যাকসেপ্টটা হইতে হবে। ওকে,